আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি এবং ইতিমধ্যে আমরা 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি, আরও 100টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছি। এছাড়া এককভাবে নির্বাচন করার বাইরেও জোটগতভাবে নির্বাচন করার ব্যাপারে অনেক দলের সাথে আলোচনা হচ্ছে এবং বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি, যে কারণে তাদের সাথে জোটগতভাবে নির্বাচন করার ব্যাপারে পজিটিভ বা ইতিবাচক আলোচনা হচ্ছে। এর বাইরে এনসিপি কয়েকদিন আগে তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি বা অন্যান্য আরও যে দলগুলো রয়েছে, আমরা ইতিমধ্যে 9টি দল একসাথে বসেছিলাম, তারা বলছে যে যৌথ নেতৃত্বে একটি জোট করার জন্য। তা আমরা তাদের সেই আহ্বানে এখনও পর্যন্ত কোনো সাড়া দিইনি, বলেছি ঠিক আছে আলোচনা চলুক, দেখা যাক কী হয়। কারণ আমরা মনে করি যে এনসিপি আসলে ওই ধরনের বড় দল না, সরকার তাদেরকে পেলে পুষে এবং তাদেরকে এক ধরনের বড় দল হিসেবে দেখাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে গণ অধিকার পরিষদের যে সক্ষমতা আছে তার 5 ভাগের 1 ভাগ সক্ষমতা এনসিপির নাই। এনসিপি যেটি এখন তারা প্রচার করছে যে এনসিপির নেতৃত্বে একটি জোট, বিষয়টি আসলে সঠিক না। বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড় দল বিএনপি, এখন বিএনপির সাথেই অধিকাংশ দলগুলো আমার কাছে মনে হয় জোট করবে। এর বাইরে হয়তো ইসলামিক দলগুলো জামাতের সাথে জোট করতে পারে। এর মূল কারণটা হলো আসলে নির্বাচনী জোট মানুষ কেন করে? এই জোট করার কারণটা হলো যে ক্ষমতার অংশীদারিত্ব, ক্ষমতার শেয়ারিং। যেমন বিএনপির যদি 41% ভোট আছে থাকে, তাহলে আমার ভোট আছে 10%, সব মিলে 51%। তাহলে আমার এই 10%-এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় সহজে যেতে পারছে। আবার আমি যেহেতু বিএনপিকে সহযোগিতা করছি, বিএনপি আমাকে সহযোগিতা করছে। আমি বলতে 10% বলতে আমি আরও অন্যান্য দল সবাইকে মিলিয়ে আমি বোঝাচ্ছি। তো জোটের রাজনীতির যে ইতিহাস সেটি হলো যে নির্বাচনে একে অপরকে সহযোগিতা করা, এবং অবশ্যই এই জোটে খুব বড় একটি দল থাকতে হয় যে দলের রাষ্ট্র পরিচালনা করা, একই সাথে আপনার রাষ্ট্র সম্পর্কে বোঝা। কয়েকটি দল যখন আপনাদের একটি প্রস্তাব দিয়েছিল যে ছাত্র বা তরুণ যে দলগুলো মিলে একটি জোট গঠন করতে চাইছিল, তাদের জোট গঠন করা উচিত নয়, যেহেতু সেখানে কোনো বড় দল নেই? আমি যেটি আপনাকে স্পষ্ট করলাম যে এনসিপি যেটি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ফেসবুকে বা ইউটিউবে বা গণমাধ্যমের সামনে তারা বলছে যে একদিকে বিএনপির নেতৃত্বে একটি জোট, অন্যদিকে জামাতের নেতৃত্বে আর এনসিপির নেতৃত্বে। আচ্ছা, এনসিপির নেতৃত্বে মানুষ কেন জোট করবে? এনসিপির কি 64 জেলায় সাংগঠনিক আপনার কাঠামো রয়েছে? কুষ্টিয়া জেলায় কি এনসিপি দেখা যায়? এনসিপির ডাকে কিন্তু আমার ঝিনাইদহে দেখা যায় না ভাবে। যেই প্রথম সারিতে নেতারা ছিল তারাই কিন্তু আসলে এনসিপি গঠন করেছে। হ্যাঁ, প্রথম সারিতে তো তারা একা ছিল না। আপনি দেখবেন যে আপনার ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবিরের কত পোলাপান মার খাচ্ছে, তাই না? তারা পুলিশের সাথে পাল্টা ধাওয়া করছে, ইট পাটকেল নিক্ষেপ করছে, প্রতিরোধ গড়ে তুলেছে। এই যে বড় নেতাদের কথা বলছেন, জি, এই যে বড় নেতাদের কথা বলছেন, হ্যাঁ তারা ছিল। বাস্তবায়নের সুপারিশ সেটার ব্যাপারে আপনাদের অবস্থান কেমন? আমি ওইখানে আসতেছি। তো এই যে এনসিপির বড় নেতারা অবশ্যই ছিল, অস্বীকার করছি না, বাকিদের কি অবদান নাই? আজকে এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে যে এনসিপি সব করেছে। এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের কয়েকজন তারা ফ্রন্টলাইন যোদ্ধা ছিল, সত্য, বাকি সবাই না। মানে 71-এর সময় আমরা দেখেছি যে রাজাকারও যদি আওয়ামী লীগে যুক্ত হয়েছে, সে হয়ে গেছে স্বাধীনতার সপক্ষের শক্তি, সে হয়ে গেছে বড় মুক্তিযোদ্ধা। তো এখন এনসিপি থেকে যুক্ত হলেই সে হয়ে যাচ্ছে জুলাই বিপ্লবী যোদ্ধা, অথচ এরা ওদের ইউকেতে ছিল, ইউএসএতে ছিল, দেশের বাইরে ছিল, সে বাংলাদেশে এসে বড় যোদ্ধা হয়ে গেছে। ঐক্যমত্য কমিশনের বৈঠকে দেখলাম যে এনসিপির একজন নেতা যাকে কেউ চিনতই না গণ অভ্যুত্থানের আগে, মান্না ভাই থেকে তার অবস্থানটা বড় হিসেবে দেখানো হয়, সাকিব ভাই, নুরুল হক নূর, অন্যদের থেকে বড় হিসেবে দেখানো হয়। এমনকি সিরিয়াল এইভাবে যে জামাত, বিএনপি, এনসিপি, মনে হচ্ছে যে বিএনপি জামাতের পরে এনসিপি তৃতীয় শক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক একটি দল আপনি নিশ্চয়ই জানেন, তাদের যে সাংগঠনিক সক্ষমতা উদ্যানে তারা প্রোগ্রাম করেছে, তার 10 ভাগের 1 ভাগ লোকও এনসিপি কোথাও জড়ো করতে পারে না। তো যাই হোক, জুলাই সনদের কথা বললেন, দেখেন